হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি গোজিন এখানে ইয়োজনকে কল করে ডাকে যাতে সে তার ভালোবাসাকে তার চোখের সামনে মারতে পারে। সে তাকে বলে তোমার ওয়াইফ অ্যান্ড ওসাং আমার কাস্টাডিতে, তাই তাদেরকে যদি তুমি জীবিত দেখতে চাও তাহলে আমার কথা মতো কাজ করো। যা শুনে ইয়োজন ফরেন সেখানে চলে আসে অ্যান্ড আমরা জিংসিকে দেখি যে কারের মধ্যে ছিল অ্যান্ড তার হাত পা বেঁধে রেখেছিল গোজিন। গোজিন তো একাই তাদের 12টা বাজিয়ে দিত, বাট সে এমনটা করতে পারবে না কারণ ওসাং অ্যান্ড জিংসি এখনো গোজিনের আন্ডারে। অ্যান্ড আমরা দেখি ইয়োনজিনের হাতে শেয়ার ট্রান্সফার ডকুমেন্ট ছিল, তার মানে সে জিংসিকে বাঁচানোর জন্য তার সমস্ত শেয়ার গোজিনকে দিয়ে দিচ্ছিল। অ্যান্ড সে ওই ফাইলসটি গোজিনের দিকে ছুড়ে দেয় অ্যান্ড বলে তুমি আমাকে বলেছিলে এই শেয়ারের বদলে তুমি গোজিন অ্যান্ড ওসাংকে ছেড়ে দেবে। যা শুনে গোজিন শয়তানি স্মাইল করে অ্যান্ড বলে মাই কিউট জিজু, আমার সিস্টারকে তো যে কোনো কন্ডিশনে মরতেই হবে, আমি তাকে কোনো রকম ভাবে জীবিত ছাড়তে পারবো না। যা শুনে তো ইয়োনজুন অনেক বেশি রেখে যায় অ্যান্ড এখানে গোজিন বলে যদি তুমি আমাকে না ছাড়ো তাহলে কখনোই জানতে পারবে না যে ওসাং কোথায় আছে, আমার সাথে সাথে সেও সারা জীবনের জন্য সমাধিত হয়ে যাবে। তার কথা শুনে ইয়োনজুন তাকে ছেড়ে দেয় কারণ সে চাইছিল না যে ওসাং এর কিছু ক্ষতি হোক। অ্যান্ড গোজিন পালানোর জন্য একদমই রেডি ছিল, বাট যাওয়ার আগে কারকে এসে লক করে দেয় অ্যান্ড তাতে আগুন লাগিয়ে দেয় যাতে জিংসি জীবিত না বাঁচে অ্যান্ড ইয়োনজুনও তার পিছু নিতে না পারে। তখনই সেখানে তাং চলে আসে। তাং একদমই ঠিক টাইমে এসেছিল অ্যান্ড আমরা জানতে পারি যে তাং সূত্রে গিয়েছিল অ্যান্ড সে এখানে জিংসিকে বাঁচাতে এসেছিল অ্যান্ড এখানে আগুন খুব দ্রুত গতিতে গাড়িতে ছড়িয়ে পড়েছিল। ইয়োনজুন যদি না খুব তাড়াতাড়ি জিংসিকে কার থেকে বাইরে বের করে তাহলে জিংসিকে বাঁচানো সম্ভব হবে না, আর যার জন্য সে অনেক চেষ্টাও করে যাচ্ছিল। আর এটা দেখে তাং একটি পাথর নিতে যায় যাতে সে তা দিয়ে কারের কাজ ভাঙতে পারে, বাট পেছন ঘোরা মাত্রই সে দেখে কারটি ব্লাস্ট হয়ে গিয়েছে। আর যা দেখা মাত্র সে একদমই ফ্রিজ হয়ে যায় কারণ তার মনে হচ্ছিল জিংসি মারা গেছে। বাট তারপর আমরা দেখি ইয়োনজুন জিংসিকে নিয়ে আসছিল। অ্যাকচুয়ালি কার ব্লাস্ট হওয়ার আগেই জিংসিকে রেস্কিউ করে নিয়েছিল। জিংসি এখনো অজ্ঞান অবস্থাতে ছিল অ্যান্ড ইয়োনজুন তাকে হসপিটালে নিয়ে যায়। তার কন্ডিশন অনেক বেশি সিরিয়াস ছিল, তাই ডক্টররা তাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে ইয়োনজুনের লোকেরা ওসাংকেও বাঁচিয়ে নিয়েছিল অ্যান্ড সে হসপিটালে অ্যাডমিট ছিল। জিংসিরও অপারেশন চলছিল, তার যদি কিছু হয়ে যায় তাহলে ইয়োনজুন কি করে বাঁচবে, কারণ সে জিংসিকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। তখন এখানে এক নার্স এসে বলে তোমাদের মধ্যে ওসাং এর ফ্যামিলি মেম্বার কে, আর তারা দুজনেই বলে আমি। নার্স জানায় যে ওসাংকে এমার্জেন্সি এ পজিটিভ ব্লাড দিতে হবে অ্যান্ড থ্যাঙ্কফুলি তাদের দুজনেই এ পজিটিভ ব্লাড ছিল। বাট এখানে নার্স বলে বেবির ফাদার তাকে ব্লাড দিতে পারবে না, যদি তাকে ব্লাড দেওয়া হয় তাহলে বেবির রিয়াকশন হবে অ্যান্ড তার জীবনও যেতে পারে। ইয়োনজুন বলে যে আমি তার লিগাল ফাদার, তাই তাকে আমি ব্লাড দিতে পারবো। যা শুনে তা অনেক বেশি ঘাবড়ে যায় কারণ সে তো সত্যটা জানতো। অ্যান্ড যাওয়ার আগে ইয়োনজুন তাকে বলে তুমি জিংসির খেয়াল রেখো অ্যান্ড সে সেখান থেকে চলেই যাচ্ছিল। বাট তখনই তাং চেঁচিয়ে বলে তুমি ব্লাড দিতে পারবে না। থ্যাঙ্ক গড তাং শেষমেশ বুঝতে তো পেরেছিল যে ভালোবাসা মানে এটা নয় যে ওই পার্সনটি সারা জীবন তোমার সাথে থাকবে। তাই সে দৌড়ে গিয়ে ইয়োনজুনকে আটকায়, বাট ইয়োনজুন তো তার কোনো কথা বিশ্বাস করতে রাজি হচ্ছিল না কারণ সে জানতো না যে ওসাং তারই ছেলে। অ্যান্ড যখন সে আবারও এগিয়ে যাচ্ছিল তখনই তাংকে বলে সে ওসাং এর রিয়েল ফাদার অ্যান্ড তাই সে ব্লাড দিতে পারবে না, আর যদি সে এমনটা করে তাহলে বেবি মারা যাবে। আর এটা শোনা মাত্র সে সেখানে ফ্রিজ হয়ে যায় অ্যান্ড ফাইনালি সে জানতে পেরে যায় যে জেনি অ্যান্ড ওসাং তারই সন্তান। অ্যান্ড তখনই সেখানে শয়তান বাংলিও চলে আসে। সে অনেক বেশি পস্তাচ্ছিল, বাট ইয়োনজুন তো তার মুখও দেখতে চাইছিল না কারণ আজ যা হয়েছে এই সবের পেছনে বাংলিরও হাত ছিল। জিংসির অপারেশন সাকসেসফুলি হয়েছিল আর এখন তার কন্ডিশন আগের থেকে ভালো ছিল। বাংলি ডিসাইড করে যে সে নিজেকে পুলিশের হাতে তুলে দিবে যাতে গোজিনকে শাস্তি দিতে পারে, তার মানে বাংলিরও কিছু সুবুদ্ধি হয়েছিল। নেক্সট সিনে আমরা দেখি ইয়োনজুন জিংসির কাছে বসেছিল। জিংসি এখনো তার জ্ঞানে ফিরেনি অ্যান্ড এখানে ইয়োনজুন রিয়েলাইজ করে যে জিংসি কত কিছু সহ্য করেছে, সে বেবিদের একাই প্রোটেক্ট করেছে অ্যান্ড এইসব কথা ভাবতে ভাবতে ইয়োনজুন অনেক বেশি স্যাড হয়ে যায়। তখনই জিংসির জ্ঞান ফেরে আর তাকে কান্না করতে দেখে বলে তুমি এমন কান্না কেন করছো, ওর সঙ্গে কি কিছু হয়েছে, প্লিজ বলো আমায়, সে কোথায়। এখানে ইয়োনজুন তাকে শান্ত করে বলে আমাদের ছেলে একদমই ঠিক আছে, তাই তুমি চিন্তা করো না। আর তার এমন কথা শুনে জিংসি বুঝতে পারে যে সে সমস্ত সত্যটা জেনে গিয়েছে। জিংসি বলে সরি, আমাকে মাফ করে দিও, আমি তোমার থেকে এটা লুকিয়েছি। বাট এটা শোনার পর তো ইয়োনজুন তার উপর একদমই রেগে যায় না, বরং সে তো খুশি হয় এটা ভেবে যে এতদিন সে তার বেবিদের একাই প্রোটেক্ট করে এসছে। নেক্সট সিনে আমরা ওসাংকে
দেখি তার সার্জারি সাকসেসফুলি হয়েছিল অ্যান্ড সে একদম সুস্থ ছিল। অ্যান্ড এখানে তার সাথে আমরা ইয়ঞ্জনকেও দেখি যে তাকে জিজ্ঞাসা করে যদি তোমার ড্যাড এই ট্রান্সফরমারটির মতো স্ট্রং হয় অ্যান্ড সে তোমার মমকেও প্রোটেক্ট করে তাহলে কি তুমি তাকে অ্যাকসেপ্ট করবে। ওশিং বলে ইয়ঞ্জন তুমি যখন বলেছো তাহলে আমি এই ব্যাপারে অবশ্যই ভাববো, যদি সে আমার মমকে প্রোটেক্ট করে তাহলে ঠিক আছে। ইয়ঞ্জন তাকে এমন কোশ্চেন করছিল যাতে সে জানতে পারে যে বেবি অ্যাজ এ ড্যাড তাকে অ্যাকসেপ্ট করবে কিনা। নেক্সট সিনে আমরা ড্যাডকে দেখি তিনিও কোমা থেকে বাইরে চলে এসেছিলেন অ্যান্ড একদম সুস্থ হয়ে গিয়েছিলেন। সর্বপ্রথম তো তিনি ইয়ঞ্জনের মমের সাথে দেখা করতে যায় যাতে ফার্স্টে যা কিছু হয়েছিল তার জন্য সরি বলতে পারে। এখানে ড্যাড ইয়ঞ্জনের বাসার বাইরে দাঁড়িয়েছিল অ্যান্ড ওনার সাথে জিংসিও ছিল। এখানে ড্যাড অনেক বেশি ইমোশনাল হয়ে লাউডলি বলা শুরু করে যে 20 বছর আগে যা কিছু হয়েছিল তা শুধুমাত্র একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। মিস্টার চ্যাং আমার অনেক হেল্প করেছে অ্যান্ড আমাদের বন্ধুত্ব অনেক গভীর ছিল। আর একদিন যখন আমাকে কেউ মারতে চাইছিল তখন মিস্টার চ্যাং আমার জীবন বাঁচায় আর তার বদলে তিনি নিজের জীবন দিয়ে দেয়। অ্যান্ড এইসব কথা বাসার ভেতরে ইয়ঞ্জনের মমও শুনছিল। মম অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল অ্যান্ড বাইরের ড্যাড এটাও বলে যে মিস্টার চ্যাং এর মৃত্যুর পর আমি প্রমিস করেছিলাম যে ওনার পরিবারকে আমি প্রোটেক্ট করব, বাট আমি আমার কথা রাখিনি, তার জন্য আমি অনেক অনেক লজ্জিত। অ্যান্ড আমরা বাসার ভেতরে ইয়ঞ্জনকে দেখি যে তার মমকে বলছিল মম ইয়ঞ্জনের ড্যাড ক্ষমা চাইতে এসছে, যদি না আপনি ক্ষমা করতে চান তাহলে কোনো ব্যাপার নয়, আমি জিংসিকে বলে দিচ্ছি সে তার ড্যাডকে আবারও ফিরিয়ে নিয়ে যাবে। এখানে মম অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল অ্যান্ড তিনি বাইরে আসতে ভয় পাচ্ছিল এটা ভেবে যে সে জিংসির সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এরপরেও তার সামনে এই মুখ নিয়ে এসে কি করে দাঁড়াবে। তখনই বেবিরা গিয়ে দরজায় নক করে বলে গ্র্যান্ডমা বাইরে আসো। মম বাইরে আসে অ্যান্ড বেবিদের অনেক আদর করে। মম বলে ইয়ঞ্জন মিস্টার হংকে বাসার ভেতরে নিয়ে আসো, আমরা আজ একসাথে ডিনার করব। তার মানে তিনি মিস্টার হংকে মাফ করে দিয়েছিল আর তাই জিংসি অ্যান্ড মিস্টার হং অনেক বেশি খুশি হয়। নেক্সট সিনে আমরা ইয়ঞ্জনকে দেখি যে অফিসের কাজে অনেক বেশি ব্যস্ত ছিল অ্যান্ড বাইরে জিংসি তার জন্য অপেক্ষা করছিল। সে তার অনেক বেশি কেয়ার করতো অ্যান্ড তাকে নিয়ে চিন্তা ছিল কারণ ইয়ঞ্জন ওয়ার্ল্ড ওয়ার চ্যাম্পিয়নের সাথে সে বক্সিং কম্পিটিশন করতে চলেছে। জিংসি বলে তার সাথে তোমার কম্পিটিশন করা উচিত হবে না, সে অনেক বেশি ভয়ানক, যদি তোমার কিছু হয়ে যায়। ইয়ঞ্জন বলে তোমার কি নিজের ভালোবাসার ওপর বিশ্বাস নেই? চিন্তা করো না, আমি এইসব কিছু আমাদের বেবির জন্য করতেছি। নেক্সট সিনে আমরা দেখি কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল। প্রথম কয়েক রাউন্ডে তো ইয়ঞ্জন ভালো পারফর্ম করে না, বাট এট দি এন্ড সে কাম ব্যাক করে অ্যান্ড এই কম্পিটিশনের উইনার হয়। ফাইনালি 6 বছর পর ইয়ঞ্জন বক্সিং চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল অ্যান্ড এখানে জিংসি অনেক বেশি স্যাড হয়ে যায়। এখানে ইয়ঞ্জন কিস তার নামে করে অ্যান্ড সকলের সামনে তাকে প্রপোজ করে আর জিংসিও ইয়েস বলে দেয়। এখানে দুজনে অনেক খুশি তো ছিল, বাট দেখায় এটাও যে বেবিরাও কি জিংসি ইয়ঞ্জনকে তাদের ড্যাড হিসেবে অ্যাকসেপ্ট করবে। অ্যান্ড এখানে ইয়ঞ্জন ওশাংকে জিজ্ঞাসা করে তুমি বলেছিলে যে তোমার ফাদার যাতে ট্রান্সফরমার মতো স্ট্রং হয়, তাই তোমার দুজনে কি একটা সুযোগ আমাকে দিতে পারো যাতে আমি তোমাদের অ্যান্ড তোমার মমকে প্রোটেক্ট করতে পারি অ্যান্ড আমাকে ক্ষমা করে দিও এতদিন তোমাদের থেকে দূরে থাকার জন্য। দুই বেবি তো তার থেকে দূরে চলে গিয়েছিল, মনে হচ্ছে তারা তাকে তাদের ড্যাড হিসেবে অ্যাকসেপ্ট করছিল না, যা দেখে ইয়ঞ্জন অনেক বেশি স্যাড হয়ে যায় কারণ আজ তার নিজের সন্তানই তার থেকে দূরে চলে গিয়েছিল। জিংসি স্যাড হয়ে তার দুই বেবিকে বলে ইয়ঞ্জনই তোমাদের রিয়েল ফাদার, তাই ওনার কাছে যাও। অ্যান্ড বেবিরা ফরেন গিয়ে ইয়ঞ্জনকে হাগ করে নেয় অ্যান্ড ফাইনালি তাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার তো শুধুমাত্র একটাই কাজ বাকি, তা হলো তাদের বিয়ে। নেক্সট সিনে আমরা দেখি যেখানে ম্যারেজ সেরেমনি স্টার্ট হয়ে গিয়েছিল অ্যান্ড এখানে সমস্ত ভিলেজবাসীরাও জড়ো হয়েছিল। জিংসি এখানে ইয়ঞ্জনকে খুশির খবর জানায় যে সে প্রেগনেন্ট, তার মানে তাদের ফ্যামিলিতে আবারও এক নতুন সদস্য আসতে চলেছে। অ্যান্ড এই হ্যাপি মোমেন্টের সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট অবশ্যই করবেন যাতে এরকম নতুন নতুন ড্রামা এপিসোড আমি নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে আবারও এক নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য টাটা।